ওকে, চলো তাহলে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা শুরু করি, দ্যাট ইজ অ্যানিমাল টিস্যু। সিম্পলি তুমি যদি টিস্যু এই টার্মটাকে জানতে চাও তাহলে খুব সহজে আমরা যখন লাইফের হায়ারার্কি পড়েছিলাম তোমরা সবাই দেখেছিলে যে সেল, টিস্যু, অর্গ্যান, অর্গ্যান সিস্টেম, অর্গ্যানিজম, তাই না? সেল তৈরির আগে আমরা দেখেছিলাম প্রোটোপ্লাজম অ্যান্ড সেল অর্গানেল, প্রোটোপ্লাজম অ্যান্ড সেল অর্গানেল। আবার প্রোটোপ্লাজম সেল অর্গানেল তৈরির জন্য আমরা আবার ডিফারেন্ট টাইপস অফ বায়োমলিকিউলসকে ব্যবহার করেছিলাম, তাই না? তাহলে এখানে আমরা প্রত্যেকের মধ্যে একটা রিলেশনশিপকে এইভাবে আমরা ফ্রেম করার চেষ্টা করেছিলাম যে বায়োমলিকিউল উইল ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার টু ফর্ম প্রোটোপ্লাজম অ্যান্ড সেল অর্গানেল। Protoplasm and cell organelle will interact to each other to form cell. Cell will interact with each other to form tissue. তাহলে ডেফিনেটলি একটা শব্দ তোমরা ভীষণ ভালো বলেছো যে সেল টিস্যু হতে গেলে সেখানে যে মোর দ্যান ওয়ান সেলস আছে বা গ্রুপ অফ সেলস আছে, আমরা বলতে পারি যে গ্রুপ অফ ইন্টারঅ্যাক্টিং সেলস। গ্রুপ অফ ইন্টারঅ্যাক্টিং সেলস, ভেরি গুড, খুব ভালো কথা বলেছো। গ্রুপ অফ ইন্টারঅ্যাক্টিং সেলস, তাদেরকে তুমি কানেক্ট করে রেখেছো, দে আর কানেক্টেড টুগেদার বাই কি দিয়ে জুড়বে? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স। অরিজিনের দিক থেকে তারা সিমিলার, সো সিমিলার ইন দেয়ার অরিজিন। সিমিলার ইন দেয়ার অরিজিন, কিন্তু দেখো তুমি তাদের ফাংশনটাকে সবসময় সিমিলার নাও পেতে পারো, ঠিক আছে? ফাংশন মে অর মে নট বি সিমিলার। কিন্তু দেখো যদিও তাদের ফাংশনটা আলাদা হতে পারে, কিন্তু দে কোঅর্ডিনেট with each other to perform specific, এবং এই স্পেসিফিক ফাংশনটা সেম হওয়া উচিত, ঠিক আছে? স্পেসিফিক ফাংশনস, বোঝা গেল? তাহলে এই শব্দটাকে পড়ার চেষ্টা করে, ভীষণ ইম্পর্টেন্ট একটা। তাহলে এখানে তারা তাদের ফাংশনটা ডিফারেন্ট হতেই পারে, কিন্তু তারা ডেফিনেটলি, ধরো আমরা প্রথম একটা সেল সে এ একটা ফাংশন করছে, দ্বিতীয় একটা সেল বি ফাংশন করছে, সি ফাংশন করছে, ডি ফাংশন করছে, কিন্তু দেখো এরা প্রত্যেকে কোঅর্ডিনেট করে কিন্তু একটা কমন ফাংশন, একটা সেম ফাংশন সবাই রান করবে। এম আই ক্লিয়ার? তুমি যেমন দেখবে, ধরো আমি যদি তোমাকে বলি জাইলেম, তাহলে জাইলেমের মধ্যে যে কম্পোনেন্টস গুলো আছে, ধরো ট্র্যাকিড আছে, ভেসেল আছে, জাইলেম প্যারেনকাইমা আছে, জাইলেম ফাইবার আছে, তাহলে এই প্রত্যেকে এরা কিন্তু এক্স্যাক্টলি সেম ফাংশন রান করছে না, কিন্তু প্রত্যেকেই ওয়াটার ট্রান্সপোর্টের জন্য হেল্প করছে। তাহলে আমি মনে হয় টার্মটাকে বোঝাতে পারলাম যে তাদের যে সেলুলার কম্পোনেন্ট গুলো থাকবে টিস্যুর, তাদের অরিজিনটা ডেফিনেটলি সিমিলার হতে হবে, কিন্তু তাদের ফাংশনের দিক থেকে যদি দেখি ফাংশনটা সিমিলার হতেও পারে, প্রত্যেকের কম্পোনেন্টের ফাংশন একই নাও হতে পারে, কিন্তু তারা প্রত্যেকে কোঅর্ডিনেট করবে টু পারফর্ম আ সিমিলার ফাংশন। বলো এই জায়গাটুকুকে আমি বোঝাতে পারলাম? হোয়াট ডাজ ইট মিন বাই টিস্যু? Yes, sir. Yes, sir. তাহলে তোমাকে এরকম একটা প্রশ্ন দিল যে টিস্যু আর অপশন 1 ইন্টারঅ্যাক্টিং সেলস, আচ্ছা, বা বললো তোমাকে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ টিস্যু, ঠিক আছে, বা হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট অ্যাবাউট টিস্যু। দিয়ে প্রথম অপশন তোমায় বললো যে টিস্যু আর গ্রুপ অফ ইন্টারকানেক্টেড সেলস, বা টিস্যু আর গ্রুপ অফ ইন্টারঅ্যাক্টিং সেলস কানেক্টেড বাই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এক নম্বর অপশন। সেকেন্ড অপশন বললো যে টিস্যু আর সিমিলার ইন দেয়ার, দ্য সেলস অফ টিস্যুস আর সিমিলার ইন দেয়ার অরিজিন। 3 নম্বর তোমায় বললো যে স্টাডি অফ টিস্যু ইজ নেমড অ্যাজ হিস্টোলজি,
4 নম্বর তোমায় বললো ইজ দ্য সেলস অফ টিস্যু আর সিমিলার ইন देयर ফাংশন। বলো সবগুলোই ক্যারেক্টার, কিন্তু জানতে চাইছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ টিস্যু। কোনটাকে তোমরা নেবে? সিটাকে। কোনটা বলো, জোরে বলো একটু। বলো। 4 হবে স্যার। দিয়ে তোমরা কি বাকি আছো আমি তোমায় বলে দিই, স্টাডি অফ টিস্যু ইজ নেমড অ্যাজ হিস্টোলজি। সিটা হবে স্যার, নট বি হতে পারে না হতে। ফাংশন মে নট। বললাম অপশন ডি তে বললাম দে আর সিমিলার ইন देयर ফাংশন। আমি কি বলেছি সেটা বাধ্যতামূলক, দে আর সিমিলার ইন देयर ফাংশন। সিমিলার ইন স্ট্রাকচার এটা হতেই হবে, ইন্টারঅ্যাক্টিং সেলস কানেক্টেড বাই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স হতেই হবে, স্টাডি অফ টিস্যু অবশ্যই হিস্টোলজি। তাহলে তোমাকে এখানে চারটের মধ্যে তুমি যেটাকে ইগনোর করতে পারো সেটা কিন্তু দে আর সিমিলার ইন देयर ফাংশন। এই ক্যারেক্টারটা ছাড়া বাকি কিন্তু কোনো ক্যারেক্টারটাকে তুমি এখানে ইগনোর করতে পারো না। আমি কি বোঝাতে পারলাম জায়গাটা? Yes, sir. ভেরি গুড। নেক্সট আমরা এই যে হিস্টোলজি টার্মটা পড়লাম, এই হিস্টোলজি টার্মটাকে যিনি কয়েন করেছিলেন তিনি হলেন মেয়ার। বলো হিস্টোলজি টার্মটাকে কে কয়েন করলেন? মেয়ার। আর টিস্যু এই টার্মটাকে কয়েন করেছিলেন কে? জেভিয়ার বিচে। জেভিয়ার বিচেট বা জেভিয়ার বিচেট, ঠিক আছে? ক্লিয়ার? হিস্টোলজি টার্মটাকে প্রথম কয়েন করলেন মেয়ার, কিন্তু ফাদার অফ হিস্টোলজি কিন্তু আবার জেভিয়ার বিচে। ঠিক আছে, আমি আবার লিখে রাখলাম, ফাদার অফ হিস্টোলজি জেভিয়ার বিচেট। ঠিক আছে, বলো ফাদার অফ হিস্টোলজি কে? টেল মি প্লিজ, ফাদার অফ হিস্টোলজি কে? Xavier Bichette. জেভিয়ার বিচেট। ওকে, ক্লিয়ার সবার? ক্লিয়ার? এটুকু মুখস্থ হয়েছে সবার? হ্যাঁ স্যার। বলো সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট আমরা যদি তোমায় জানতে চাই যে টোটাল তুমি কি কি টিস্যু আমাদের বডিতে পেতে পারো, অ্যানিমালের বডিতে কি কি ধরনের টিস্যু তুমি পেতে পারো, তুমি আমায় সিম্পলি বলবে যে স্যার মেইনলি আমরা 4টে টাইপ অফ টিস্যু অ্যানিমাল বডিতে পেতে পারি। তাহলে অ্যানিমাল টিস্যু বলতে মেইনলি আমরা 4টে টাইপের টিস্যু সেখানে পেতে পারি। কি কি? ফার্স্ট ওয়ান ইজ Epithelial. এপিথেলিয়াল টিস্যু, অথবা আমরা তাকে আরো বলি এপিডার্মাল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু আর এপিডার্মাল টিস্যু। সেকেন্ড Connective tissue. সেকেন্ড হলো কানেকটিভ টিস্যু। দেন Muscular tissue. muscular tissue, and then Neural tissue. নার্ভাস টিস্যু আর নিউরাল টিস্যু। বলো আমি তোমার কাছে প্রথমে খুব সহজে একটা জিনিস জানতে চাই। আমার কাছে দুটো শব্দ আছে, একটা শব্দের নাম নার্ভ আর একটা শব্দের নাম মাসল। একটা শব্দের নাম নার্ভ আর একটা শব্দের নাম মাসল। আমি তোমার কাছে জানতে চাইছি যে নার্ভ অ্যান্ড মাসল আর, ঠিক আছে, নার্ভ অ্যান্ড মাসল আর অপশন 1 both are cells, option 2 both are tissue, option 3 nerve is cell but muscle is tissue, option 4 nerve is tissue but muscle is cell, option 5 নার্ভিস। both are organ। ব্যাস 5টাই থাকুক। কি হবে অপশন? কি মনে হয় তোমাদের? নার্ভস ইজ সেল আর টিস্যু ইজ সিটা হবে, সিটা। সেটা বলতে চাইছো যে নার্ভ হচ্ছে একটা সেলের নাম আর মাসল হচ্ছে একটা টিস্যুর নাম, তাই তো? যদি এটাই হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। ওকে, যদি এটাই হয় তোমাদের কাছে, তাহলে আমি তোমার কাছে জানতে চাই নার্ভ কি দিয়ে তৈরি? বলো নার্ভ কি দিয়ে তৈরি? নার্ভ কাকে বলি? নিউরাল সেল। নিউরন দিয়ে তৈরি। তাহলে নিউরনটা কি? নিউরনটা কি জিনিস? সেল। সেল একটা তাহলে লঙ্গার। তুমি যেটা বলতে চাইছো নার্ভ একটা সেল, এটা কি ঠিক কথা, নাকি সেলটার নাম নিউরন? সেলটার নাম নিউরন। তাহলে তুমি দেখো নিউরনের ওপর ডিফারেন্ট টাইপ অফ কানেকটিভ টিস্যু বসিয়েছো, একটু মনে করে দেখবে আমরা যখন পড়বো ফিজিওলজি দেখবে।
আমরা ডিফারেন্ট টাইপ অফ এরকম কানেকটিভ টিস্যু বসিয়েছি। এই কানেকটিভ টিস্যু গুলো বসানোর পর এই যে হোল স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে আমরা নার্ভ বলে ডাকি, তাই না? তাহলে নার্ভ ইকুয়ালস টু কিন্তু নট নার্ভ সেল। এম আই ক্লিয়ার? তাহলে নার্ভ শব্দটা আমরা কিসের জন্য ব্যবহার করি? টিস্যুর এম আই ক্লিয়ার? ভেরি গুড। মাসল একইভাবে তুমি দেখবে মাসল ইজ কম্পোজড অফ মাসল ফাইবার, আর প্রত্যেকটা মাসল ফাইবারকে বলি আমরা এক একটা মাসল সেল। এম আই ক্লিয়ার? প্রত্যেকটা মাসল ফাইবারকে আমরা কি বলি? এক একটা মাসল সেল। তাহলে একইভাবে মাসল ও মাসল সেল দিয়ে তৈরি, তার মানে মাসলটাও একটা কিসের নাম? তাহলে হোয়াট উড বি ইওর আনসার? Tissue. তাহলে নার্ভ Tissue. এন্ড মাসল Both are tissue. tissues. Nerve is composed of nerve cell, অথবা nerve is composed of neuron, and muscle is composed of muscle cell or muscle fiber. Am I clear? বুঝতে পেরেছি প্রত্যেকে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে আমরা পরে আরো ফার্দার এটাকে ক্লাসিফাই করব, কিন্তু আপাতত একদম সিম্পলি আমরা এটাকে এইভাবে নিই যে দেয়ার আর 4 টাইপস অফ টিস্যুস প্রেজেন্ট ইন আওয়ার বডি। ওয়ান ইজ epithelial tissue or epidermal tissue, second one is the connective tissue, third one is the muscular tissue, and fourth one is the nervous tissue. আমি প্রথমে একটু জেনে নিতে চাই তোমাদের কাছে যে এই প্রত্যেকটা টাইপ অফ টিস্যু এদের অরিজিন কোথায়, তুমি এদেরকে পাবে কোত্থেকে? তুমি এদেরকে পাবে কোত্থেকে? body surface. না মানে এদের অরিজিন কোত্থেকে, তুমি এদেরকে তৈরি করতে পারবে কোত্থেকে, সেটা আমি জানতে চাইছি। ধরো যে কোনো টিস্যুকে তুমি যখন তৈরি করো তখন কোত্থেকে তৈরি করো? আমাদের একটা যখন এমব্রিও কন্ডিশনে ছিলাম আমরা, সেই এমব্রিওতে আমাদের কাছে জার্ম সেল ছিল না? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, মনে হ্যাঁ পড়ছে স্যার তোমাদের? ছিল। এই হ্যাঁ স্যার। একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম যারা আছে, সেই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম কোন জায়গা থেকে তুমি কাকে পাবে? স্যার মেসোডার্ম থেকে মাসেলস পাওয়া যাবে। এপিথেলিয়াল সেলকে তুমি কোন জায়গা থেকে পাবে? একটোডার্ম থেকে। একটোডার্ম। একটোডার্ম থেকে। একে তুমি পাবে একটোডার্ম থেকে। ভেরি গুড। তাহলে একে পাওয়া যাবে একটোডার্ম থেকে। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে, এপিথেলিয়াল টিস্যু আর এক নম্বর অপশন একটোডার্মাল ইন অরিজিন, এন্ডোডার্মাল ইন অরিজিন, মেসোডার্মাল ইন অরিজিন। হোয়াট উড বি ইওর আনসার? একটোডার্মাল ইন অরিজিন। এম আই ক্লিয়ার? একটোডার্ম আছে। ভেরি গুড। ইয়েস স্যার। 4 নম্বর অপশন তোমাকে বলা আছে, 4 নম্বর অপশন তোমাকে বলা আছে যে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে প্রথমে তিনটে অপশন বলা ছিল যে এপিডার্মাল টিস্যু আর অরিজিনেটেড ফ্রম একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তোমরা তখন সঙ্গে সঙ্গে বলে একটোডার্ম। নাও আই হ্যাভ অ্যাডেড দ্য ফোর্থ অপশন অল অফ দ্য অ্যাবাভ। দেন তোমাদের আনসার কি এটাই থাকবে? তোমাদের আনসার কি এটাই থাকবে না চেঞ্জ হবে? হ্যাঁ আমি একটু পড়াচ্ছিলাম, আমি একটু ফোন করব পরে, পড়িয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে, পরে তাহলে ফোন করবো। আমি ফোন করব আমি। আচ্ছা ঠিক আছে। তাহলে কি হবে আনসার বলো, কি মনে হয় তোমাদের? মন কি বলছে? অপশন এ না অপশন ডি? ডি। অপশন এ। অপশন এ হওয়া উচিত, কিন্তু কিন্তু তুমি তো যে প্রশ্নগুলো করো তার আনসার তো অপশন ডি হয়, তাই না? এই জন্য কনফিউজড হয়ে যাচ্ছ তোমরা। একটোডার্ম ডেফিনেটলি, এটা ঠিক কথা। ধরো আমাদের স্কিনের এপিডার্মিস, সেটা কোত্থেকে তৈরি হবে? একটোডার্ম থেকে। হ্যাঁ। কিন্তু আমি যদি সঙ্গে সঙ্গে তোমায় বলি যে আমাদের যেটা গাট, আমাদের যেটা খাদ্যনালী, বলতো গাটের যে এপিডার্মিসটা বা গাটের যে এপিথেলিয়ামটা, গাটের এপিথেলিয়ামটা কোত্থেকে তৈরি জানো? ফ্রম এন্ডোডার্মিস। ভেরি গুড, ফ্রম এন্ডোডার্ম। আবার আমি তোমাকে বললাম যে আমাদের যে সিলোমের ওপরে, আমাদের বডি যে সিলোমটা আছে, সেকেন্ডারি বডি ক্যাভিটি, সেই সিলোমের উপরে যে এপিথেলিয়াম আছে, সিলোম এপিথেলিয়াম, এটা কেমন? টেল মি। মেসোডার্মাল। মেসোডার্মাল। তাহলে নাও টেল মি ইওর আনসার। All of the above. All of the above. Very good. তাহলে epithelial cell is generally ectodermal in origin, but gut epithelium is endodermal in origin. Coelomic epithelium is mesodermal in origin. So why যে কোনো টাইপ অফ জার্ম লেয়ার তারা কিন্তু এপিডার্মাল টিস্যু তৈরি করে। কেউ একটা স্পেসিফিক জায়গাতে তৈরি করে, কেউ আলাদা কোনো একটা জায়গার স্পেসিফিক এপিডার্মাল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু তৈরি করে। বুঝতে পেরেছো? ওভারঅল যদি আমি তাদের ফাংশন দেখতে চাই যে ওভারঅল তারা কিরকম ফাংশন রান করে, ওভারঅল তারা কিরকম ফাংশন রান করে? Protective.
ডেফিনেটলি নিশ্চয়ই এই কথাটা প্রথমেই আসবে, প্রোটেক্টিভের কথা। তাহলে প্রোটেক্টিভ ফাংশন তো তার ডেফিনেটলি আছে। তাহলে যেহেতু বাইরে থাকে, ফলে প্রোটেক্টিভ সে অবশ্যই হবে, প্রোটেকশন করতে পারে। যারা গ্ল্যান্ড তারা কেমন টিস্যু? এপিথেলিয়াল টিস্যু। গ্ল্যান্ড যেগুলো তারা এপিথেলিয়াল টিস্যু। তাহলে আমায় বলো তো, গ্ল্যান্ড যদি এপিথেলিয়াল টিস্যু হয়, তাহলে তুমি এপিথেলিয়াল টিস্যুর একটা কমন ফাংশন সিক্রেশন নিতে পারো না? পারো না? পারি। হ্যাঁ স্যার। এবার তুমি চলে যাও স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে যখন গেলে, স্মল ইন্টেস্টাইনের উপর যে এপিডার্মাল টিস্যুটা আছে, এপিথেলিয়াল টিস্যুটা আছে, এই এপিথেলিয়াল টিস্যুর উপর যে সেলগুলো আছে, বলো তো সেই সেলগুলো তোমাকে অ্যাবজর্পশনে হেল্প করছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে আমি তার আরেকটা ফাংশন নিলাম, দিস ইজ অ্যাবজর্পশন। তারপর ধরো আমাদের যে এক্সক্রিটরি সিস্টেম আছে, সেই এক্সক্রিটরি সিস্টেমের উপর যে এপিথেলিয়াল সেলগুলো আছে, তারা সবাই তোমাকে এক্সক্রিশনে হেল্প করছে, ইয়েস অর নো? আলাদা ফাংশন। আর তোমার যে ওভারি বা টেস্টিস, সেখানে যে এপিথেলিয়াল সেলগুলো আছে, তারা ডিফারেন্ট টাইপ অফ জার্ম ফাংশন রান করে। তাই আমরা বলতে পারি রিপ্রোডাকশন ইজ আনাদার ফাংশন অফ এপিথেলিয়াল টিস্যু। তাহলে বলো তো, তোমাকে পরীক্ষা প্রশ্ন দিল, বলো বলো বলো। ডিফিউশন ভিওলিতে হয়? হ্যাঁ, ডিফিউশন হতে পারে। ধরো সিক্রেশনটাই তো ডিফিউজ করে বাইরে বেরোতে পারে, হ্যাঁ। ও আচ্ছা। অ্যাবজর্পশন কোন একটা ম্যাটেরিয়ালকে ডিফিউজ করে নিয়ে নিতে পারে। ডিফিউশনটা আমরা মাঝখানে অনেক জায়গাতেই অ্যাড করেছি, কিন্তু ওটাকে একটু হাইড করে রেখেছি, তাই না? সিক্রেশন বাই মিনস অফ ডিফিউশন, অ্যাবজর্পশন বাই মিনস অফ ডিফিউশন, তাই না? এক্সক্রিশন বাই মিনস অফ। তাহলে তোমার Yes, sir. প্রশ্ন হলো যে দ্য ফাংশন অফ এপিথেলিয়াল সেল ইজ, একদম তোমার মাথাতে প্রোগ্রামিং হয়ে আছে প্রোটেক্টিভ। আর এইভাবেই তোমাকে প্রশ্নটা দেবে, 1 প্রোটেক্টিভ, 2 সিক্রেটরি, 3 রিপ্রোডাক্টিভ, 4 অল অফ দ্য অ্যাবভ। তাহলে আনসার উড বি অল অফ দ্য অ্যাবভ। এম আই ক্লিয়ার? অল অফ দ্য অ্যাবভ। কানেকটিভ টিস্যু, সেটাকে তুমি কোত্থেকে অরিজিন করবে? কপিল, বুঝতে পারছো? কপিল, হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে কানেকটিভ টিস্যুর অরিজিন যদি আমরা নিতে চাই, কানেকটিভ টিস্যু কোত্থেকে অরিজিন হয়েছে বলো? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, না সব জায়গা থেকে? কি মনে হয় তোমাদের, কানেকটিভ টিস্যু কোত্থেকে? এন্ডোডার্ম স্যার। নো, Endo, sir, endoderm. Huh? কানেকটিভ টিস্যু সব সময় কোত্থেকে তৈরি হয় বলো? মেসোডার্ম থেকে। থেকে, ঠিক আছে। তাহলে কানেকটিভ টিস্যু হচ্ছে সব সময় মেসোডার্মাল ইন অরিজিন। তাহলে এখানে কিন্তু একদম গুলিয়ে ফেলবে না, কানেকটিভ টিস্যু মানেই হচ্ছে মেসোডার্মাল অরিজিন। ওভারঅল ফাংশন কি কি রান করাতে পারো তুমি কানেকটিভ টিস্যুকে দিয়ে? ধরো তোমার কাছে লিগামেন্ট, টেন্ডন আছে, এরা কি কাজ করে? একটা বোনের সঙ্গে বোনকে কিংবা বোনের সঙ্গে মাসলকে কি করে? অ্যাটাচমেন্ট করে। Connect করে রাখে। যে ওভারঅল অ্যাটাচমেন্ট, আমাদের বডিতে যে অ্যাটাচমেন্ট সাইট গুলো আছে, এই অ্যাটাচমেন্ট গুলো জেনারেলি কে রান করে? কোন টিস্যু? কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু। ওকে, ডিফারেন্ট টাইপ অফ সাপোর্ট তোমার বডিতে, বোন, কার্টিলেজেস যেগুলো আছে, অ্যাডিপোস টিস্যু বডিতে ফ্যাট স্টোর করে রাখে, সো দ্যাট ইজ স্টোরেজ, তোমাকে প্রোটেক্ট করে। ওকে, প্রোটেক্টিভ। এবং ব্লাড আছে তোমার বডিতে ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে ট্রান্সপোর্ট করার জন্য। তাহলে আমরা ওভারঅল যে ফাংশনগুলো কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে দেখলাম, তারা কি কি কাজ করতে পারে? তোমার বডির ওভারঅল অ্যাটাচমেন্টে সাহায্য করতে পারে। মানে তুমি কোনো জায়গার সঙ্গে অ্যাটাচ করবে সেটা নয়, বডির মধ্যে আমরা বলতে পারি যে মাসলের সঙ্গে বোনকে অ্যাটাচ করছে, বোনের সঙ্গে বোনকে অ্যাটাচ করছে, এরকম। সাপোর্টিভ ফাংশন হতে পারে, স্টোরেজ ফাংশন হতে পারে, প্রোটেক্টিভ ফাংশন হতে পারে, এবং তারা ট্রান্সপোর্টেও হেল্প করতে পারে। বুঝতে পেরেছি? Yes, sir. হ্যাঁ স্যার। মাসকিউলার টিস্যুর অরিজিন কোত্থেকে? অবশ্যই মেসোডার্ম থেকে। আর নার্ভাস টিস্যুর অরিজিন কোত্থেকে বলো? একটোডার্ম থেকে। গুলিয়ে ফেলবে না। তাহলে আমরা যখন একটোডার্মের কথা দেখলাম, তুমি দেখবে যে দেয়ার আর 2 টাইপস অফ একটোডার্মস প্রেজেন্ট। 2 ধরনের একটোডার্ম হয়। একটাকে আমরা বলি কিউটেনিয়াস একটোডার্ম, আর একটাকে আমরা বলি নিউরাল একটোডার্ম, যেটা নিউরাল টিউব তৈরি করে, নিউরাল একটোডার্ম। তুমি আমায় বলো, কিউটেনিয়াস একটোডার্ম কি তৈরির জন্য রেসপন্সিবল? স্কিন তৈরির জন্য রেসপন্সিবল। আর নিউরাল একটোডার্ম কিসের জন্য রেসপন্সিবল? নার্ভাস টিস্যু। রেসপন্সিবল। ক্লিয়ার এটুকু? তাহলে বলো তো, ওভারঅল আমরা এপিথেলিয়াল, কানেকটিভ টিস্যু, মাসকিউলার এবং নার্ভাস টিস্যু কোন কোন জায়গা থেকে তুমি তাদেরকে অরিজিন করবে, কোন কোন জায়গা থেকে তাদেরকে তুমি তৈরি করবে, এবং ওভারঅল কি কি কাজে তাদেরকে আমরা ব্যবহার করতে পারি, এবং আরো ছোট ছোট জায়গা যেখান থেকে এক্সামিনার খুব সহজেই একটা কনসেপচুয়াল কোশ্চেন বিল্ড করতে পারে। তাহলে এই জায়গাটুকু প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বলো আমায়।
টেল মি প্লিজ। sir. হ্যাঁ স্যার। Yes, sir. স্যার। ওকে, নেক্সট। এবার দেখো, এটা একটু লেফট সাইডে সরে গেল কেন? নিচে তো কোনো বার দেখছি না। নেক্সট, এবার আমরা সেখান থেকে সরাসরি চলে আসি এপিথেলিয়াল টিস্যুর মধ্যে। এখান থেকে আমরা সরাসরি ঢুকে পড়বো কোথায়? এপিথেলিয়াল টিস্যুর মধ্যে। ঠিক আছে, 1 মিনিট যখন বাকি থাকবে আমায় বলবে, হ্যাঁ? আমি ওই টাইমিংটা দেখতে পাচ্ছি না, হয়তো মিটিংটা এন্ড হয়ে গেল আর আমি বকেই যাচ্ছি, এরকম হতে পারে। 1 মিনিট আগে আমাকে একটু নক করাবে কেউ। এপিথেলিয়াম, এই যে শব্দটা এপিথেলিয়াম, এই এপিথেলিয়াম টার্মটাকে প্রথম যিনি কয়েন করেন তার নাম রুইচ, RUYSCH। ঠিক আছে, রুইস। তাহলে রুইস প্রথম এপিথেলিয়াম এই টার্মটাকে কয়েন করেছিলেন। ঠিক আছে, তাহলে হু কয়েন্ড দ্য টার্ম এপিথেলিয়াম অর এপিথেলিয়াল টিস্যু? টেল মি, হু কয়েন্ড দ্য টার্ম এপিথেলিয়াল টিস্যু অর এপিথেলিয়াম? বলো। Ruiz. Ruiz নাকি? হ্যাঁ, রুইস। লুইস। রুইস নাকি নয়, রুইসি। ঠিক আছে, তাহলে এপিথেলিয়াল টিস্যু টার্মটাকে কয়েন করলেন রুইস। এপিথেলিয়াম কি কি কাজ করতে পারে? দু রকমের কাজ এপিথেলিয়ামের কাছে আছে। একটা হলো কভারিং, একটা হলো কভারিং। তাহলে কভারিং অ্যান্ড লাইনিং এপিথেলিয়াম। এপিথেলিয়াম। আরেকটা এপিথেলিয়াল টিস্যুকে আমরা বলি গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। মানে বুঝতে পারছো এর মধ্যে কারা পড়বে বলো? Gland করবে। গ্ল্যান্ড। secretive, ভেরি গুড, সেক্রেটারি যারা, তাহলে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম, তাহলে এরা সবাই পড়বে এর মধ্যে। ওকে, যারা কভারিং অ্যান্ড লাইনিং এপিথেলিয়াম, আমরা যদি কভারিং অ্যান্ড লাইনিং এপিথেলিয়ামটাকে নিয়ে প্রথম এগোতে থাকি, আমরা প্রথমে বলতে পারি যে এপিথেলিয়াল টিস্যুটাকে জেনারেলি আমরা কতগুলো গ্রুপে ক্যাটাগরাইজ করতে পারি। ডিপেন্ড করবে সেই সেলগুলোর শেপগুলো কেমন কেমন দেখতে, সেলগুলো তার উপর ডিপেন্ড করবে। আমরা এটাকে মোটামুটি 3টে মেজর গ্রুপে ভাগ করতে পারি: সিম্পল এপিথেলিয়াম, কম্পাউন্ড এপিথেলিয়াম এবং সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আপাতত 3টে গ্রুপে ক্যাটাগরাইজ করতে পারি। ওয়ান ইজ সিম্পল এপিথেলিয়াম, 2 কম্পাউন্ড এপিথেলিয়াম, 3 সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ঠিক আছে, মন দিয়ে শুনবে। তাহলে একটাকে আমরা বললাম সিম্পল এপিথেলিয়াম, কম্পাউন্ড এপিথেলিয়াম এবং সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। তাহলে এই 3টে জিনিসকে কেন এরকম অদ্ভুত নাম দিলাম? মনে রাখবে, সিম্পল এপিথেলিয়াম কথাটা মানে হলো যে সেক্ষেত্রে আমরা এপিথেলিয়াল টিস্যুতে একটাই লেয়ার পাবো। সেক্ষেত্রে আমরা এপিথেলিয়াল টিস্যুতে কি পাবো? একটাই লেয়ার পাবো সেলের। তাহলে কম্পোজড অফ সিঙ্গেল সেল লেয়ার। তাহলে সিম্পলি আমরা যদি এখানে এই জায়গাটাকে দেখতে চাই, মন দিয়ে শুনবে। ধরো এই জায়গাটাকে যদি আমি বলি এগুলো এপিথেলিয়াল সেল, তাহলে এই এপিথেলিয়াল সেলগুলো কতগুলো লেয়ার তৈরি করেছে এখানে বলো? এপিথেলিয়াল সেলগুলো কতগুলো লেয়ার তৈরি করেছে? single layer, একটা সিঙ্গেল যদি সেল লেয়ার তৈরি করে তখন সেটাকে আমরা বলছি সিম্পল এপিথেলিয়াল টিস্যু। এবার প্রশ্ন হলো, এপিথেলিয়াল টিস্যুটা যার উপরে আছে এই জায়গাতে দেখো একটা লেয়ার আছে, এই লেয়ারগুলোর মধ্যে কিন্তু কোনো সেল নেই। এই যে নন সেলুলার লেয়ারের উপর সবসময় এপিথেলিয়াল টিস্যুটা জন্মায়, এই নন সেলুলার লেয়ারটাকে আমরা বলি বেসমেন্ট মেমব্রেন। সো দিস ইজ নন সেলুলার বেসমেন্ট মেমব্রেন। এম আই ক্লিয়ার? তাহলে বলো এপিথেলিয়াল টিস্যুর সবথেকে বিখ্যাত ক্যারেক্টার কি? হুইচ ইজ
the most important characteristics of epithelial tissue সবসময় মনে রাখবে যে epithelial cell বা epithelial tissue always grows on non-cellular basement membrane। তাহলে যেখানে বেসমেন্ট মেমব্রেন নেই, যেখানে ভিত্তি পর্দা নেই, সেখানে কি at any cost তুমি epithelial tissue পাওয়ার এক্সপেক্ট করতে পারো? epithelial tissue পেতে পারো সেখানে? না ভেরি গুড। নেক্সট, এখানে যে সেলগুলোকে তুমি দেখতে পাচ্ছ, দেখো তো সেলগুলো খুব কম্প্যাক্টলি অ্যারেঞ্জ করা আছে, তাই না? তাদের মধ্যে আমরা ইন্ট্রাসেলুলার স্পেস বলতে সেরকম কিছু দেখছিই না, তাই তো? তাহলে এখানে যে সেলগুলো আছে দেখো তাদের মাঝখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স একেবারে নেই বললেই চলে, খুব কম। সেলগুলো ভীষণ ঘন সন্নিবিষ্ট আছে, খুব ক্লোজলি প্যাকড। তাহলে cells are very closely packed and little or almost no extracellular matrix is present। আমি কি বোঝাতে পারলাম? এপিথেলিয়াল টিস্যু দুটো বিখ্যাত ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার কি কি এপিথেলিয়াল টিস্যু বলো? one is always grows on Yes, sir. non-cellular basement membrane, and second one is cells are very closely packed so why a little or no extracellular matrix is present। এবার এই বেসমেন্ট মেমব্রেনের উপর তুমি যদি একটাই সেল লেয়ার পাও তাহলে তখন তাকে আমরা বলবো সিম্পল এপিথেলিয়াল সেল, দ্য সিম্পল এপিথেলিয়াল টিস্যু। কম্পাউন্ড মানে তুমি তাহলে কি বলবে? কম্পোজড অফ সিঙ্গেল আর মাল্টিপল সেল লেয়ার? মাল্টিপল সেল লেয়ার্স, তাহলে তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড এপিথেলিয়াম। আর সিউডো স্ট্র্যাটিফাইড, এই কথাটা মানে কি? সিউডো মানে ছদ্ম, মেকি, তাই না? ফলস। তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড কথাটার মানে কি বলো? সিউডো স্ট্র্যাটিফাইড তাহলে নামটা তার স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড মানে কি বলতো? যার নাম কম্পাউন্ড তাকে আবার অনেক সময় আমরা স্ট্র্যাটিফাইড বলি। স্ট্র্যাটিফাইড। তাহলে দেখো স্ট্র্যাটিফাইড কথাটার মানে হচ্ছে মাল্টি লেয়ার্ড। তাহলে এখানে মাল্টি লেয়ার্ড, কিন্তু এটা প্রপার মাল্টি লেয়ার্ড নয়, ফলস মাল্টি লেয়ার্ড। তার মানে এটা আছে সিঙ্গেল লেয়ার, কিন্তু ধরো এখানে আমি এরকম যদি লেয়ারটাকে ড্র করার চেষ্টা করি, ধরো এই একটা সেল লেয়ার আছে, তাহলে এটা একটা এপিথেলিয়াল টিস্যু, যে এপিথেলিয়াল টিস্যুটা বেসমেন্ট মেমব্রেনের উপর জন্মেছে। এবং দেখো এই সেলগুলোর নিউক্লিয়াস গুলো এখানে আছে, আর এই সেলগুলো গুলো এখানে আছে। ওকে, তাহলে বলো তো দেখে কি মনে হচ্ছে? একটা লেয়ার না দুটো লেয়ার মনে হচ্ছে এখানে বলো তো?